আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, খুব পরিতাপের বিষয়, আজ আমি যে বিষয়ে কন্টেন্ট করব এই বিষয়ে আগেও একটা কন্টেন্ট করেছি, কিন্তু আজকে কন্টেন্টটা আবারও করব এই কারণে করার প্রয়োজনটা দেখা দিছে। কারণ এমন একটা লজ্জা আমাদের পুরা বাঙালি জাতির জন্য লজ্জা। আমাদের যে 24-এর 5ই আগস্ট যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের পরপরই কয়েক মাস পরে নেপালে একটা আন্দোলন হয়েছিল। এই নেপালে আন্দোলন হলো। নেপালে আন্দোলন হওয়ার পরে সাবেক যে প্রধানমন্ত্রী তিনি নেপাল থেকে পালাই গেলেন। তারপর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি, সে দেশের বিচারপতি, একজন মহিলা বিচারপতি। এই সুশীলা কার্কি উনি নেপালের ক্ষমতা নিলেন। নেপালের সামরিক বাহিনী, নেপালের সুশীল সমাজ, নেপালের বুদ্ধিজীবীরা সবাই মিলে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই মিলে সুশীলা কার্তিককে নির্ধারণ করেছে, যার কারণে তিনি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই সুশীলা কার্কি ক্ষমতা নেওয়ার পরপরই তিনি বলেছেন যে 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিব। ঠিক 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দেব। সেই 6 মাসটা হবে এ বছরের সম্ভবত মার্চ অথবা এপ্রিল, আমার ওই ডেটটা মনে নেই, মার্চ অথবা এপ্রিল। তিনি ক্ষমতা নিয়ে ওই দেশের রাজনীতিবিদরা সংস্কারের কথা বলেছিলেন, কিন্তু তিনি বলেছেন যে সংস্কার আমার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজ নয়, এটা নির্বাচিত সরকার সংস্কারে কাজ করবে। অথচ আমাদের বাংলাদেশে তখন যে সরকারটা আসছিলেন, বিশ্ববিখ্যাত নোবেলজয়ী, নোবেল লরিয়েট, একজন জগৎ বিখ্যাত ব্যক্তি, তিনি আইসেই এই যে সংস্কার শুরু করেছেন, সেই সংস্কার কিন্তু এখনও চলতেছে। সংস্কারের নামে কিছুই হয়নি। এই সংস্কার কমিশনের নামে 83 কোটি টাকার চা বিস্কুট খাইছে। এই ছাড়া এই সংস্কার এর বিষয়ে কোনো অগ্রগতি অর্জিত হয়নি। এখন আবার 4টে আর্টিকেল দিয়ে এখন আবার শুনছি যে গণভোট দিবে। এই গণভোটটা হবে জাতীয় নির্বাচনের সাথেই আলাদা ব্যালটে, একই দিনে একই বাক্সে পড়বে, আলাদা ব্যালটে। সুধী দর্শক, আমাদের এই বিশ্ববিখ্যাত ব্যক্তি ক্ষমতায় আসার পরে আমরা চিন্তা করেছিলাম আমাদের দেশ আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং সিঙ্গাপুর হয়ে যাবে। কিন্তু এখন এমন একটা অবস্থা, আমাদের দেশটা সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিনের মতন দশা হতে চলেছে। এবং তিনি ক্ষমতা নেওয়ার পরে এই দেশে মব, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, ভাঙচুর, আগুন, মাজার ভাঙচুর, মাজারের থেকে লাশ উঠায় লাশ পোড়ানো, ভাস্কর্য ভাঙচুর, শিক্ষক নির্যাতন, পর্যটকদের কক্সবাজারে একটা মেয়েকে নির্যাতন করা এবং তার উপরে বিভিন্ন অপরাধমূলক কাজ কারবার করা হয়েছে, অর্থাৎ পিটানো দেওয়া হয়েছে। একজন, সেও আরেকজন কথিত জুলাই যোদ্ধা কি না জানি না, সে দাবি করেছিল। এ আছে কক্সবাজারে। এবং মুন্সিগঞ্জে একটা লঞ্চ থামাইয়ে এক ঝাঁক ছেলে মেয়েদেরকে পিটাইছে। কারা পিটাইছে? এই জুলাই যোদ্ধারা। অথচ আমাদের এই বিশ্ববিখ্যাত ব্যক্তি শুধু তাকায় দেখিছেন, মানে কোনো বিষয়ে ভ্রুক্ষেপ করেননি। আর নেপালের যেসব জেএনজিরা,
আন্দোলন করেছে, আন্দোলন শেষে তারা রাজনীতিবিদদের কাছে ক্ষমতা দিয়ে চলে গেছেন। তারপরে নেপালের রাজপথ, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন জায়গা তারা পরিষ্কার করেছেন, এরকম করেছেন। সব থেকে যে দুঃখজনক কথাটা, নেপালের এই অস্থায়ী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিনি বলেছেন নেপালকে কোনোভাবে বাংলাদেশের মতন হতে দেওয়া হবে না। শুধু দর্শক, আপনারা বুঝতে পারিছেন আমাদেরকে কতটা নিচেই নামায় ছেড়ে দিছে এই আমাদের একজন বিশ্ববিখ্যাত ব্যক্তির উসিলায় আমাদেরকে মাটির সাথে মিশাই দিছে, এবং তিনি এই বাঙালি জাতিকে হেয় প্রতিপন্ন করেছেন। আমার মনে হয় এই বিশ্ববিখ্যাত যে ব্যক্তিটা আমাদের দেশে চেপে বসিয়েছেন আমাদের ঘাড়ের উপরে, উনার উচিত ছিল 3 মাস বা 6 মাসের ভিতরে ইলেকশন দিয়ে উনার চলে যাওয়া। আস্তে আস্তে উনি একজন অস্থায়ী সরকার প্রধান এবং আইনসম্মত না, তিনি আইসা আমাদের ভোট দিয়ে দিয়েছেন বিদেশিদের। আর কি কি দিছেন আল্লাহ জানে। এ দেশের জেএনজিদের যে কি অবস্থা করেছে উনি, এই যারা আন্দোলন করেছে তাদের আন্দোলনটা উনি ধুলায় মিশাই দিছে, আন্দোলনের সমস্ত কৃতিত্ব নষ্ট করে দিছেন। এবং এই জেএনজির, আমার মতে, আমার ব্যক্তিগত মতে, জেএনজিদের মুখে চুনকালি দিছে। কারণ উনি আইসে যদি আইন শৃঙ্খলাটা ঠিক করতেন, এই দেশে এই যে অপরাধগুলো হয়েছে অপরাধগুলো না করতেন, 32 নম্বর না ভাঙতেন, তাহলে উনি ইতিহাসের পাতায় থাকতেন। উনি যদি একজন ফখরুদ্দিন হয়ে যেতেন, উনি একজন শাহাবুদ্দিন হয়ে যেতেন, উনি একজন হাবিবুর রহমান, লতিফুর রহমান হয়ে যেতেন, তাহলে উনি ইতিহাসের পাতায় থাকতেন যে আমাদের দেশে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি আসছিলেন, আমাদের সংকটকালে তিনি হাল ধরেছেন। আজকে ওনাকে কি বলবো, আমাদের দেশে সেই কথিত বুদ্ধিজীবীরা, কথিত মানবাধিকার কর্মীরা, মানবাধিকার কর্তা ব্যক্তিরা, তারা আজ নিশ্চুপ। আমার মনে হয় এরা ইঁদুরের গুহায় লুকাইছে, ইঁদুরের গর্তে এরা লুকাইছে, এরা কোনো কথা বলছে না, একটার পরে একটা হয়ে যাচ্ছে। আমাদের আর একজন ছিল বিগত সরকারের সময়, আনু মোহাম্মদ, আরে আল্লাহ, ওনার কোনো দেখা নেই, ওনার কোনো দেখা নেই। আর উনি এমন একজন বিখ্যাত ব্যক্তি, ওনার সম্পর্কে আর কোনো কিছু বলবো না। এইরকম ওনার মতন অনেক ব্যক্তিরা আছে। ইতিমধ্যে 2 জন ব্যক্তির নাম আমরা শুনতে পাচ্ছি, সুলতানা কামাল, রেহমান সোবান, ওনারাও কোনো এই সংকটময় মুহূর্তে কোনো কথা বলছে না। এখন এই দেশকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। শুধু দর্শক, আজকের মতন আমি রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।